মূলত তাদের শত্রু ইরান নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে ইরান সাম্রাজ্যবাদিতা বিশ্বাস করে না। তারা তাদের ভূমির মধ্যে মানে তারা তাদের ভূখণ্ডকে 1 ইঞ্চি বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। যেটা করছে ইসরায়েল। গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা ইসরায়েলের রয়েছে, ইরানের নয়। হে আরব, তোমরা বোঝার চেষ্টা করো। আমি চিঠিটা একটু পরে আপনাদের পড়ে শোনাবো। তো ইরান বলছে যে আরবদেরকে আমরা শত্রু ভাবি না, কিন্তু আরব আমাদের শত্রু ভেবে আমাদের শত্রুদের তাদের ঘরে ঢুকিয়ে আজকে আমাদের উপর এ হামলা করতে বাধ্য করেছে। ইরান আরবকে জবাব দিচ্ছে, হে আরব, তুমি তোমার ভূখণ্ড দিয়েছো আমার শত্রুকে, তারা সেখান থেকে আমার ভূখণ্ডে হামলা করছে, আমাদের অজস্র নারী শিশুকে হত্যা করছে। তো আমি কি করবো? আমাকে তো সেই শত্রুকে পাল্টা আঘাত করতে হবে। সেই শত্রু তোমার ঘরে থাকলে আক্রমণ তো তোমার ঘরে গিয়ে পড়বে। তো সৌদি আরব বা বাকি ইসলাম মানে মুসলিম দেশগুলো বুঝতে পেরেছে তারা কত বড় সর্বনাশ তাদের ঘরে ঢুকিয়েছে। এখন তারা বেরো করতে পারছে না, হজমও করতে পারছে না। এমন বিপদে আছে, কারণ তারা বুঝে গেছে আমেরিকা এই বিপদে তাদেরকে উদ্ধার করতে আসেনি, মূলত ইসরায়েলকে রক্ষা করতে এসছে। এবং মধ্যপ্রাচ্যে যে বেজগুলো তৈরি করেছে আমেরিকা, এখান থেকে কিন্তু আমেরিকা আরবের কোনো সহযোগিতা করতে পারেনি, বরং আরবের প্রতিরক্ষা, আরবের টাকায় কেনা প্রতিরক্ষাগুলো, রাডার সিস্টেমগুলো আমেরিকা তুলে নিয়ে এখন ইসরায়েলে বসাচ্ছে, কারণ ইসরায়েলের গুলো ইরান ধ্বংস করে ফেলেছে। বুঝতে পারছেন কত বড় স্বার্থপর ওরা। দর্শক, তার পরের খবর কি? ডোনাল্ড ট্রাম্প তার প্রেস কনফারেন্সে আরো বলেছেন 7,000 টার্গেটে, ইরানের 7,000 টার্গেটে হিট করা হয়েছে। দেখেন, নিজেই বলছে 7,000 টার্গেটে হিট করা হয়েছে এবং বলছেন শতাধিক যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে ইরানের। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শত শত ইরানি সেনাকে হত্যা করা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলছেন এই বিশাল ক্ষতি আমরা ইরানের করেছি, ইরান আর দাঁড়াতে পারবে না, ইরানের কোমর ভেঙে দিয়েছি। আবার তিনি বলছেন একটু পর, হে আরব আসো, হে নেটো আসো, হে ইউরোপ আসো, সবাই মিলে আমরা ইরানকে মারি। কেন? কোমর ভেঙে গেছে, তার সেনাবাহিনী শেষ, নৌবাহিনী শেষ, এয়ারফোর্স শেষ, তাই তো? তুমি পুরো পৃথিবীকে ডাকো কেন? হ্যাঁ, বিশাল আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকা, তুমি ইরানের সাথে একা পারছো না? এটা মুখে বলো না কেন তাহলে? ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ন্যাটো মানি আমেরিকা, মানে ভ্লাদিমির পুতিন ভয় পায় ন্যাটোকে, আর ন্যাটো মানি হলো আমেরিকা, ন্যাটো মানি ইউরোপ না, ন্যাটো মানি হলো আমেরিকা। এবং ইউরোপ বলছে কি, বেলজিয়ামের প্রাইম মিনিস্টার কি বলছেন, স্পেনের প্রাইম মিনিস্টার কি বলছে, তারা বলছেন যে ন্যাটো মানি আমেরিকা যদি হয় তাহলে আমেরিকা দূরে থাকো, আমরা তোমার এই শত্রুতা নতুন করে ইউরোপে ছড়াতে চাই না, আমরা ইউরোপকে অগ্নিগর্ভ করতে চাই না। কে বলছে? বেলজিয়ামের প্রাইম মিনিস্টার। তিনি বলছেন যে আমরা নতুন করে ভাবতে বসেছি যে রাশিয়ার সাথে আমাদের এই দূরত্ব তৈরি করে রাখবো না, রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করব, কারণ পুরো ইউরোপ কিন্তু ঐক্যবদ্ধ। খেয়াল করবেন, ইউরোপীয় ইউনিয়ন বলি আমরা, ন্যাটো বলি, ইউরোপ কিন্তু নিজেরা একটা সময় অনেক নিজেরা যুদ্ধ করেছে। এখন দেখেন ইউরোপের মধ্যে শান্তি, তারা কিন্তু এখন তরতর করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সব জায়গা থেকে মানুষ ইউরোপে ছুটে যেতে চায়। কেন চায় বলেন? ইউরোপ খুব শান্তিপূর্ণ জায়গা, অথচ এই তারা বাইজেন্টাইন রোমান ইউরোপরাই তো তারা লং টাইম যুদ্ধ করতো, যুদ্ধের মধ্যে থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গেছে। আজকে দেখেন তারা পুরো ইউরোপ এক হয়ে গেছে। সেনজেন ভিসা নেবেন, একসাথে আপনি কতগুলো দেশ সফর করতে, কয়েক ডজন দেশে আপনি এক ভিসায় পারবেন, ইংল্যান্ড ছাড়া। তাদের মধ্যে যে ইউনিটি তৈরি করছে এবং সেই ইউনিটি আজকে তাদেরকে কোথায় নিয়ে গেছে? বিজয়ের দিকে নিয়ে গেছে। তারা আজকে পুরো পৃথিবীতে শান্তির রাষ্ট্র হিসেবে তৈরি হয়ে গেছে এই ইউরোপ। তো ইউরোপের বেলজিয়ামের প্রাইম মিনিস্টার বলছে যে আমাদের শত্রু শুধু একটা রাশিয়া, সেই রাশিয়ার সাথে আমরা এখন বন্ধুত্ব যদি করি তাহলে আমাদের পৃথিবীতে আর কোনো শত্রু থাকবে না। আমরা আমেরিকার পাতা ফাঁদে পা দিয়ে এই শত্রু খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি। আমেরিকা যুদ্ধ করে আর আমরা ক্ষতিপূরণ দেই, আর আমরা সেনা পাঠাই আর আমরা আক্রান্ত হই। বেলজিয়ামের এই বক্তব্য, স্পেনের এই বক্তব্য ইউরোপের ঘুম ভাঙতে শুরু করছে। তার মানে ওয়ার্ল্ড অর্ডার ভাঙতে শুরু করছে। ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন সাম্রাজ্যবাদিতার অবসানের দিকে যাচ্ছে। এবারই সেটা, এই যুদ্ধে সেটা প্রমাণ হয়ে গেছে যে আমেরিকার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। দেখছেন তো আপনারা দর্শক। আমি আপনাদেরকে আলী লারিজানের চিঠিটা একটু পড়ে শোনাবো এখন। আমি যে চিঠিটা পড়ছি তার অনুবাদটা আমি মানে রিটেল করে আনলাই, তো আমি একটু আমার মতো করে সেটা সাজিয়ে বলার চেষ্টা করছি, আপনারা বাকিটা বোঝার চেষ্টা করে নিন। তিনি বলছেন যে হে মুসলিম বিশ্ব, তোমরা ভালো করে দেখো, আমাদের উপর হামলা হয়েছে না আমরা হামলা করেছি। এক হামলায় আমাদের অজস্র নারী শিশুকে হত্যা করেছে, তোমরা কেউ প্রতিবাদ করনি।
তোমরা আরবের উপর হামলার প্রতিবাদ করেছো, কিন্তু প্রথম হামলাটা ইরানে হয়েছে, তোমরা তার প্রতিবাদ করনি। এই চিঠিটা লিখেছেন কে? ইরানের এই মুহূর্তে যুদ্ধের যিনি সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, যাকে বলা হয় আলী লারিজানি। তিনি বলছেন, আল্লাহ রসুলের হাদিস আছে, যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়ে তোমাকে ডাকে, তুমি সাড়া দাও, তুমি তার বিপদে পাশে আসো। যদি তুমি না আসো, তাহলে তুমি মুসলমানই না। যে ইরানের উপর দুটো আগ্রাসনকারী দখলদার বাহিনী হামলা করলো, একটি মুসলিম রাষ্ট্র এগিয়ে আসলে না, তাদের এই কাজে, এই ঘৃণ্য কাজে ক্ষোভ জানালে না। তোমরা কি ক্ষোভ জানালে? আরবের উপর ইরানের আক্রমণ নিয়ে। আরবের উপর কি ইরান আগে আক্রমণ করেছিল? করেনি। ইরান কি করবে? যে মুসলিম দেশগুলো আরবের বন্ধু হবার কথা, সে মুসলিম দেশগুলোর ভূমি আকাশ ব্যবহার করে শত্রুরা যখন ইরানে আক্রমণ করে, তখন ইরান কি করবে? সে শত্রুদের ঘাঁটিতে তো আক্রমণ করা উচিত ইরানের, নয় কি? তোমরা বলছো তোমাদের দেশের উপর আক্রমণ নয়, তোমাদের দেশকে ব্যবহার করে ওরা আমাদের উপর আক্রমণ করছে, তো ওদেরকে প্রতিহত করতে আমরা আমাদের পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছি। আলী লারিজানি বলছেন যে, হে মুসলিম বিশ্ব, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কিন্তু ওরা আমাদের বিভাজিত করে রেখেছে। দেখো, ওরা ঐক্যবদ্ধ আছে, তোমরা তাকিয়ে দেখো ইউরোপের দিকে, ওরা ঐক্যবদ্ধ বলে ওরা শক্তিশালী এবং ওরা এগিয়ে চলছে, সামনের দিকে উন্নত হচ্ছে, কিন্তু আমরা একে অপরে বিভাজিত হয়ে আছি, আমাদেরকে ওরাই বিভাজিত করে রেখেছে। সময় কি আসেনি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার? ওফ, এই কথাটা বুঝতে পারছেন আপনারা? দেখেন বিএনপির দিকে তাকায়া, আওয়ামী লীগ যা করছে বিএনপি এখন তাই করছে। যে বিএনপিটা 15টা বছর বিরোধী দলে থাকতে গিয়ে আওয়ামী লীগের সংবিধান কসলানি শুনতে শুনতে পাগল হয়ে গেছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক প্রতিদিন 10 বার করে সংবিধান শেখাইতো বিএনপিকে। বিএনপি যখনই কোনো দাবির কথা, অধিকারের কথা বলতো, তখনই আওয়ামী লীগ সকাল বিকেল বিএনপিকে সংবিধান পড়াতো। সেই বিএনপি ক্ষমতায় বসে এখন জাতিকে সংবিধান পড়ায়। এর চেয়ে কষ্টের কিছু আছে? এই বিএনপি কি আর বিরোধী দলে যাবে না? যাবে তো। যারা 15.5 বছর আওয়ামী লীগের কাছ থেকে সংবিধান শুনতে শুনতে, শিখতে শিখতে পাগল হয়ে গেছে, মাথার চুল পড়ে গেছে, অর্ধেক নেতা মরে কবরই চলে গেছে বিএনপির, আজকে সেই বিএনপি ক্ষমতায় বসে এখন জাতিকে আবার সংবিধান পড়ে শোনায়, সালাউদ্দিন ভাই সংবিধান শোনায়। সংবিধানের এক মানে একই সাথে দুটো ভোট, গণভোট আর সংসদ নির্বাচন, একটা নাকি অবৈধ, একটা নাকি বৈধ হয়ে গেছে। কালকে তো অন্য দল ক্ষমতায় আসবে রে ভাই, আসবে 100%। আওয়ামী লীগের পর বিএনপি আসছে না, বিএনপির পর তো কেউ আসবে। তখন এই বিএনপি যখন আবার জনগণের কাছে যাবে, জনগণ তাদের সাড়া দেবে? আজকে যে জনগণ বিএনপির এই কাজগুলো দেখছে, আমি একজন বিএনপি সমর্থনকারী লোক, আমি বিএনপি সমালোচনা করছি, তা আমার মতো হাজারো লোক করছে না, যাদের বিবেক বুদ্ধি আছে, যারা দালাল না, যারা টাউট না, তাদের কথা বাদ দেন। দালাল টাউটের হিসাব আলাদা, তারা তাদের দল জাহান্নামের সবচেয়ে খারাপ কাজটা করলেও তারা সেটাকে সমর্থন দেবে। কি বলবেন বলেন? একটা দেশের কদিন আগে 2000 ছেলের আত্মত্যাগের মাধ্যমে 40,000 মানুষের আত্মত্যাগ, মানে তাদের রক্তের বিনিময়ে দেশটা আবার স্বাধীন হলো। সে জুলাইকে তারা কোণঠাসা করে, জুলাই পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ প্রশ্ন করে। যারা কল্পনাই করে না কখনোই ক্ষমতায় আসবে হাসিনাকে সরিয়ে দিয়ে, অলৌকিকভাবে তাদেরকে ক্ষমতায় বসানো হলো, আর তারা এখন পুরো ভিন্ন সুরে কথা বলছে। এর চেয়ে লজ্জার, কষ্টের কি হতে পারে বলেন? এটা কি বিএনপির চরিত্র হওয়া উচিত ছিল? আজকে বিএনপির এই কথাগুলো আগামী দিন বিএনপিকে মানুষ অক্ষরে অক্ষরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তোমরা মিথ্যাচার করো, তোমরা প্রতারণা করো, জনগণের কাছে ভোট চাইছো, গণভোটের পক্ষে ভোট চাইছো, এখন গণভোটকে বাদ দিচ্ছ, এটা অসাংবিধানিক বলছো। এই বিএনপিকে কি আর জীবনে ভোট চাইতে হবে না? এই ইস্টাবলিশমেন্ট কি বিএনপিকে বারবার ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসাবে? অবশ্যই না। বিএনপিকে আগামী দিনের অপেক্ষা থাকতে হবে। তারেক রহমান যত ভালো কাজই করুন, 28 দিনে 28টা উন্নত প্যাকেজ দেখান, মানুষ এগুলো ভুলে যায়। আপনি দেখেন মিশর, লিবিয়া কি হয়েছে? গাদ্দাফিটা ভালো রেখেছিল না জনগণকে? হোসনি মুবারক ভালো রেখেছিল না? জনগণ বিদ্রোহ করেছিল। মানুষের অধিকারের জায়গা, মানুষ প্রতারণা সহ্য করে না। বিএনপিকে বিষয়গুলো মাথায় নিতে হবে। আসেন, বিএনপির খবর না এটা। এখন যেটা হয়েছে, ইরান এই কথাটি বলছে যে আসো আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ইউরোপের মতো শক্তিশালী হই। হে মুসলিম বিশ্ব, 57টি মুসলিম, তোমরা দেখো আমাদের নারী শিশুদের উপর অত্যাচার করছে, তোমরা ওদের প্রতিবাদ করছো, আমাদের প্রতিবাদ করছো না কেন? তোমরা কেন আমাদের থেকে আলাদা হচ্ছ? তোমরা নিজেকে মুসলিম দাবি করতে চাও, তোমরা কোন পরিচয়ে নিজেকে মুসলিম দাবি করতে চাও যদি আরেক মুসলমানের বিপদে তোমরা এগিয়ে না আসো? আসো আমরা আরেকটা শক্তিশালী
মানে কি দেয়ালের মতো তৈরি করি, যেটা আমাদের ঐক্যের দেয়াল হবে। আমরা ঐক্যবদ্ধ হলে শত্রুরা দুর্বল হবে। দুর্দান্ত কথা বলেছেন। আজকে ইউরোপকে কেউ টাচ করার সাহস করে না, তারা ঐক্যবদ্ধ। আসো মুসলিম দেশ, আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের অর্থ, আমাদের অস্ত্র সব আছে, শুধু ঐক্যবদ্ধ হতে পারছি না বলে আজকে আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মার খাই। আমরা একা বলে সবাই আমাদের মারছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হলে কেউ মারতে পারতো না। দেখেন, একটা সহজ বিষয় বলি, ছোট্ট একটা ইরান, মানে ইরান তো আমেরিকার কাছে কিচ্ছু না, পুঁটি মাছ। ইরান, আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে সমানতালে একা পিটিয়ে ট্রাম্পকে কাহিল করে ফেলছে। যেখানে ট্রাম্পকে ন্যাটোকে ডাকতে হচ্ছে, যেখানে ট্রাম্পকে আরব গালফ কান্ট্রিকে ডাকতে হচ্ছে, যেখানে ট্রাম্পকে এশিয়াতে নজর দিয়ে বলতেছে, জাপানকে, দক্ষিণ কোরিয়াকে, অস্ট্রেলিয়াকে, হ্যাঁ, কতগুলো রাষ্ট্রকে ডাকতে হয়েছে ট্রাম্পকে, যে আসো আমার পাশে দাঁড়াও, আমি মাইর খেয়ে তক্তা হয়ে যাচ্ছি। যদি এই যুদ্ধটায় ইরান পরিবর্তে রাশিয়া কিংবা চীন হতো, আমেরিকার কি অবস্থা হতো একবার কল্পনা করেন, একবার চিন্তা করেন। আজকে যদি ইরানের পাশে গালফ কান্ট্রি, বা আজকে ইরানের পাশে যদি পাকিস্তান তারা যেত, একটা পারমাণবিক দেশ, ইসরায়েল 2 মিনিট থাকতো এই যুদ্ধে। বুঝতে পারছেন, পাকিস্তানের এয়ারফোর্স F-16 নিয়ে যখন ঢুকতো ইরানের আকাশে, বা ওই দখলদারদের আকাশে, নেতা কাকুর বাড়িতে পাকিস্তানের শাহিন ঢুকে পড়তো, কি ঘটে যেত দেখেন। ইসরায়েলকে মুসলিম বিশ্বের 8টি কি বলে মুসলিম গালফ কান্ট্রি, যে কটা দেশ মোটামুটি সবাই সাহায্য করছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। মানে ইরান আক্রমণ করলে সেগুলো ঠেকিয়ে দেয়, আবার ইসরায়েল ইরানে আক্রমণ করলে সেগুলো ঠেকায় না। মুসলিম দেশ ওরা, বুঝতে পারছেন। আজকে ইরানের পাশে জাস্ট তুরস্ক আর পাকিস্তান যদি এই যুদ্ধে জড়িয়ে যেত, আর কিচ্ছু লাগতো না, মানচিত্রে থাকতো নেতা কাকুর দেশটি। আপনার মনে হয় এক ইরান যদি এত কিছু করতে পারে? আমি একবার শেষ একটা কথা বলবো, মুসলমানদের ঐক্যবদ্ধ যতদিন না হবে, ওরা কিন্তু মুসলমানদেরকে ওই বিভাজিত করে রেখেছে আকিদাগত পার্থক্য ধরে, শিয়া সুন্নি পার্থক্য ধরে, নানান রকম। আমাদের দেশে দেখবেন যে অল্প শিক্ষিত আলেমগণ বা মাদ্রাসা খানকার মধ্যে বা পীর আলেমরা শুধু আকিদা তর্জমা করেন বেশি। এটা, এই আকিদা তর্জমাটা কেন করেন জানেন? আকিদাটা কেন আমাদের মধ্যে তুলে আনেন? এদেরকে বড় বড় এজেন্সিগুলো চালায়। আপনি হয়তো পীর সাহেবকে খুব ভালো জানেন, আপনি তো জানেন না পীর সাহেবের নেপথ্যে কারা আছে, কিভাবে আছে, তার কে অর্থায়ন করে। আপনি তো মনে করেন যে সে মানুষের দান খয়রাত দিয়ে চলে না, বড় বড় এজেন্সি এদেরকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাদেরকে বলেছিলাম চরমোনাই সম্পর্কে, আমার খুব ভালোবাসার জায়গা চরমোনাই, যে চরমোনাইয়ের উপর বাংলাদেশের ডিজিএফ এর ব্যাপক চাপ অব্যাহত রাখছে এবং তারা জামাত থেকে বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত বের হয়েছে কিনা দেখেন, আমি যেভাবে বলছি সেইভাবে হয়েছে কিনা। আমি তো আগে বলছি, আপনাদের মনে করে দেখেন যে চরমোনাইকে কেন ব্লেম, মানে চাপানো হচ্ছে যে তুমি যদি জামাতের সঙ্গে থাকো তোমার সমস্ত আয় ব্যয় আমরা টান দিব। তুমি আওয়ামী লীগের সাথে বিগত 15.5 কি কি লিয়াজো করছো, কি কি সব তথ্য তো আমাদের কাছে আছে, এগুলো আমরা ফ্লাশ করে দিব, তোমাকে আওয়ামী লীগের মতো আমরা ফ্যাসিস্ট বানাই দিব। চরমোনাই পড়ছে বিপদে। চরমোনাই চেয়েছিল যে আমাদের সাথে জোটে থাকতে, তারা এক বাক্সের চেষ্টা করেছিল, কিন্তু চরমোনাইকে আমাদের গোয়েন্দা বাহিনী চাপ দিয়া, ডিজিএফ এর চাপ দিয়ে তাকে জামাত থেকে আলাদা করেছে। এই কথাটা আমি আপনাদেরকে 15 দিন আগে বলেছি, এবং 15 দিন পরে আপনারা দেখছেন যে বাস্তবায়ন হয়েছে। কিছু তথ্য আমাদেরকে এজেন্সি দিয়ে থাকে ভাই, এজেন্সি সবাই খারাপ না। তো এখন যেটা বলতে পারি, নেই আমাদের প্রতিটা মুসলিম দেশের মধ্যে আকিদার পার্থক্য তৈরি করে দিয়েছে। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভেতরে অনেক ক্যারিকুলাম ওদের মধ্যে আছে, ওরাই তৈরি করে দিচ্ছে আমাদেরকে, ব্রিটিশরা, এরা। আর আমরা সেগুলো নিয়ে এখন বিভাজিত আছি। আর দেখেন ওরা এক হয়ে গেছে, ওরা এক হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান সব এক। আর মুসলমানদের মধ্যে শুধু আকিদার পার্থক্য, লম্বা পাঞ্জাবি ছোট পাঞ্জাবি পার্থক্য, প্যান্ট শার্ট টাইট পার্থক্য। যারা পোশাক নিয়ে কথা বলবে এদের মুখের উপর ইটের বাড়িতে ঝামিয়ে দিবেন। এরাই হলো মূল বদমাশ। যারা আকিদা, আপনারটা ঠিক, আপনি ঠিক থাকেন, আপনার আকিদা ঠিক, আপনি ঠিক থাকেন, আরেকজনের আকিদা আপনার প্রশ্ন তুলতে হবে না, আপনি দিনের কাজ করেন। আরেকজন যদি ভুল থাকে, তাকে ভুল থাকতে দেন, তাকে বলেন যে আসেন আমরা আলোচনা করে আকিদার বাহাস করে আকিদা ঠিক করে নেই। আপনি সমালোচনা করছেন না ইহুদি কাফেরদের, করছেন একমাত্র মুসলমানদেরই। দেখেন আমাদের বহু আলেমদের, তারা আওয়ামী লীগের সমালোচনা করে না, বামের সমালোচনা করে না, তারা জামাতের সমালোচনা করে। ওদের কি জামাত খারাপ? তাদের কাজটা জামাতের সমালোচনা করা। এই আলেমদের বুঝবেন যে এরা আলেম, এরা জালেম। তো যেটা বলছে, ইরানের লাস্ট চিঠিটা এই কথাটাই প্রমাণ করে দিয়েছে। ইরানের আব্বাস কি বলে, আলী লারিজানে, যে 57টি মুসলিম দেশ, তোমাদের সামনে এখন ফয়সালা, তোমরা কি মুসলিম মানে মুসলমান থাকবা নাকি ওদের পক্ষে হয়ে ওদের সাথে হাসরে উপস্থিত হবা। আলী লারিজানের এই বক্তব্যটি যদি পৃথিবীর মুসলমানদের ঘুম ভাঙে তো ভালো, আর যদি না ভাঙে কিচ্ছু করার নেই। আল্লাহ হাফিজ।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।